বিভিন্ন জায়গায় যানবাহন ও স্থাপনায় আগুন, আতঙ্ক। নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে দলগুলো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন, সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। মানুষ সচেতন, সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হবে না ভোট, বললেন আমির খসরু। 5 দফা দাবিতে জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি ঘোষণা। ইসিতে আওয়ামী লীগ ও দোসরদের প্রার্থী হতে না দেওয়ার দাবি জানালো গণ অধিকার। কর্ণফুলী পেপার মিলে চলছে ব্যালটের কাগজ তৈরির কর্মযজ্ঞ। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই আদালত পাড়ায় খুন হন মামুন, জানালো পুলিশ। কিলিং মিশনের 2 শুটার সহ 5 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার। তারা মামুনকে হত্যা করবে। রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। রিপাবলিকান ডে ও দীপাবলিতেও নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। সিরিজ বোমা হামলার পর পাকিস্তানেও চলছে ধরপাকড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে 13 নভেম্বর। দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তাই সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত তারা। রাজধানীতে গত কয়েকদিনে বাসে আগুন, বোমা নিক্ষেপের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সুপ্রিম কোর্ট এলাকা। বুধবার সকাল থেকেই এভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। শাহবাগ, ধানমন্ডি, বাংলা একাডেমি এলাকাসহ পুরো রাজধানীর চিত্র এমনটাই। ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, এপিবিএনের সদস্যরা। রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও 44 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবি প্রধান বলছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দমনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা এই যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। রাজধানীতে অনেকের মতে আতঙ্ক বিরাজ করছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ আজ থেকে 2 দিন অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। নগরবাসীর কেউ কেউ বলছেন কোনো শঙ্কা নেই, তবে পরিস্থিতির অবনতি ঘটলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, এমনটা মনে করছেন তারা। আগন্তুর ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না, গাড়ি ঘুরি খালি দেখা যায়, যাইতাছি খালি আইতাছি খালি। হবে না, হলে রাত্রে হবে, ঠিক আছে। রাত্রে বুটে যারা আছে তারা রাত্রেই যে কোনো নাশকতা করবে। আমি কোনো আতঙ্ক দেখি না। আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই জনগণ, বাংলার জনগণ আমরা নিরাপত্তা চাই। এখন একটু নিরাপত্তা আছে, এখন নিরাপত্তা দেখা যাচ্ছে ইনশাল্লাহ। জনগণের কোনো নিরাপত্তা নেই। জনগণ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, সারা বছর ওই ভয় আতঙ্কে। এদিকে মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে ও দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। তবে এই দুটি ঘটনাকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে 2টি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। 2টি মোটরসাইকেলে 4 জন এসে পরপর 2টি বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা হয়েছে মোটরসাইকেল ও আরোহীদের। তানভীর সিদ্দিক, টিপ। গাজীপুরের পর সাভারেও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে গাজীপুরেই আগুন দেওয়া হয়েছে 3টি বাসে, তবে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোর 4:30টার দিকে পার্ক করে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় ভোর 5টার দিকে আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত 10টা নাগাদ কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রাকার এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি মিনি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। এদিকে সাভারের আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরের দিকে সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। চালক জানান, রাতে হাসপাতালের সামনের সড়কে বাস রেখে ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। পরে বাস থেকে লাফিয়ে কোনো রকমে প্রাণ বাঁচান। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চলছে। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। দুটো হুন্ডা আসছে, 4 জন হেলমেট পরে আসছে। হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে। গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। গতরাত 2টার দিকে বিজয়নগর উপজেলায় ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে নাইট গার্ড ব্যাংকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তা নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হুমকি ধমকি দিচ্ছে অনলাইনে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান জানিয়েছে সরকার। এদিকে রাজপথে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও আরও সক্রিয় ও সতর্ক ভূমিকা আশা করে রাজনৈতিক দলগুলোর। কেউ বলছেন এটি নিছক শোডাউন, কেউ বলছেন ফিরে আসার চেষ্টা। বিশ্লেষকের মতে, বাসে আগুন আর ককটেল থেকে নিজেদের ভয়ঙ্কর চেহারা আরও স্পষ্ট করছে নিষিদ্ধ দলটি। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি, যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুলহাস মিয়া। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কার্যক্রমও থাকে। সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে। দেশের জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে। জনগণ তো সবাইকে নিয়ে জনগণ, এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই। আমি মনে করি জনগণই সেটাকে প্রতিরোধ করবে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে। দেশের জানমাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে থাকব, সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতার ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন, তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে। সেই জায়গাটা খেয়াল রাখা দরকার। সাম্প্রতিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে তাদেরকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কিছু কিছু ভূমিকা রাখা আবার অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়, যেহেতু তারা ফেসিবাদের আমলের নিয়োগকৃত অনেকেই আছেন কর্মকর্তাদের মধ্যে বা বাহিনীর মধ্যে, যার কারণে আমার মনে হয় তাদেরও এখানে ভূমিকা থাকতে পারে। এই নিষ্ক্রিয়তা শিথিলতা তাদেরকে সুযোগ করে দিচ্ছে। প্রশাসনের সব জায়গায় এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই, তো সেই জায়গায় আশঙ্কা থেকেই যায়। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। এসব সম্পর্কে গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা
বাহিনী যে তৎপরতা, এই দুইটার ক্ষেত্রেই আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা এখানে খামতি আছে। আমরা পূর্ববর্তী যে ঢিলেমি সেটাই আমরা এখনো দেখতে পাচ্ছি। জনগণের নিরাপত্তা দেওয়ার কাজে যারা যুক্ত আছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন, সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে জ্বালাও পোড়াওয়ের পুরনো কৌশলে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ, এতে আরও জনসমর্থন হারাবে দলটি। এই হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে থ্রেট করে আপনি কি রাজনীতিতে কামব্যাক করলে এতে খুব বেশি ফায়দা আওয়ামী লীগের হবে না। কারণ যত বেশি আপনি ভয়ের মেসেজ লোকদেরকে দিতে থাকবেন, তত আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। এ ধরনের নাশকতার কালচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকার আহ্বান রাজনীতিবিদদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় নেই। বিএনপি নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি আরও বলেন, দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। খসরু আরও বলেন, দেশের মানুষ সচেতন, নির্বাচনী আমেজে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে তাদের অনেক সম্পৃক্ততা রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে, এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুমকি দিয়েছে জামায়াত সহ সমমনা 8 দল। মগবাজারে বৈঠক শেষে এই ঘোষণা দেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানানো হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 13 নভেম্বর রাজপথে অবস্থান করবে সমমনা 8 দলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, আন্দোলনরত দলগুলো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়, কিন্তু তার আগেই দাবিগুলো মেনে নিতে হবে। দাবি আদায় হলে জানুয়ারিতেও নির্বাচনে প্রস্তুত বলে জানান সমমনা 8 দলের নেতারা। দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে 4টার মধ্যে। 2024 সালের নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। বলেন, জাতীয় পার্টি ও 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন রাশেদ খান। নির্বাচন
দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম, সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। তানভীর, আজ একটি বৈঠক হলো, আমরা যেমনটা শুনছিলাম গণ অধিকার পরিষদের রাশেদ খান সেখানে একটি বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সাথে। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো জানাবেন, এবং আজ নতুন কোনো ইসিতে অন্য কোনো বৈঠক কি রয়েছে কিনা সে ব্যাপারেও জানতে চাই। ইসিতে এছাড়া আর কোনো নতুন বৈঠক নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে বৈঠকটি করেছেন সিইসির সাথে, সেটি ছাড়া আর কোনো বৈঠক হয়নি। তবে এর মধ্যে একটি সভা হয়েছে, এবং সেটি হচ্ছে আইসিটি এবং পোস্টাল ভোট অ্যাপ সংক্রান্ত একটি সভা, এবং সেই সভাটি শেষ হয়ে গেছে। তবে সেই সভাটি হয়ে গেলেও নির্বাচন কমিশনের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়নি। আর এর আগে আমরা দেখেছি যে সকালবেলা যে গতকালকে এখানে আমরা দেখেছি যে এর আগে আমরা দেখলাম যে ইসি সচিব তিনিও কিন্তু আসলে বলেছেন বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে তারা ব্রিফিং করেছেন, এবং আজকে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথেও কিন্তু বৈঠকে বসেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, এবং তিনি এখানে বলেছেন যে যারা এর আগে 2024 সালে নির্বাচনে অংশ নিয়েছিল বেশ কিছু রাজনৈতিক দল, এবং যাদেরকে ফ্যাসিস্টের দোষর বলে তারা দাবি করছেন, সেসব দল যেন আসলে এবারে নির্বাচনে অংশ নিতে না পারে, যার মধ্যে জাতীয় পার্টি, 14 দলীয় জোট, এই জোটগুলো অন্যতম। এবং একই সাথে আগামীকালকে যেহেতু নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে এই দলগুলো যেন বিতর্কিত দল যেগুলোকে তারা বলছেন, সেসব বিতর্কিত দলকে যেন কোনো ধরনের কোনো সংলাপে না ডাকা হয়, এবং সংলাপে যদি ডেকেও ফেলা হয়, সংলাপে ডাকা হলে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ বলছে যে তাদের তরফ থেকে আসলে কঠোর আন্দোলনের একটি হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই বিষয়টি নিয়েও কিন্তু তারা বলেছেন। এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি গতকালকে সাংবাদিকদের বলছিলেন যে আসলে কোনো পক্ষ যদি লকডাউন ডাকে বা কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি কোনো ধরনের কোনো সংশয় থেকে থাকে, তার সেক্ষেত্রে কিন্তু যদি কোনো নিরাপত্তার আশঙ্কা থেকে থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো তারা গ্রহণ করবে। এবং তিনি আশা প্রকাশ করেছিলেন যে রাজনৈতিক দল যারা আছে তাদের প্রত্যেকের তরফ থেকে আসলে ইতিবাচক সাড়া যেন পাওয়া যায়, সেই বিষয়টির ব্যাপারেও কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। এবং এর মধ্যে যেহেতু আরপিও সংশোধনী এবং নির্বাচনী আচরণবিধি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, সেক্ষেত্রে বলা যায় যে নির্বাচন কমিশনের কাজ অনেকটুকু এগিয়ে গেছে। এবং গতকালকে সাংবাদিকদের সাথে কিন্তু সিনিয়র সচিব আক্তার আহমেদ এমনটিও বলেছিলেন যে এই মাসের মধ্যেই যতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেসব বৃহদায়তন কাজগুলো রয়েছে, যে কাজগুলো না করলেই নয়, অতীব গুরুত্বপূর্ণ কাজগুলো, সেই কাজগুলোকে যেন আসলে শেষ করে দেওয়া হয়, এবং যত দ্রুত সম্ভব সে কাজগুলো শেষ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় কমিশন। আমার কাছে এই ছিল সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে তানভীর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলোর উৎপাদন কার্যক্রম চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন। শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি। এজন্য 914 টন কাগজ নিচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল থেকে। এরই মধ্যে 178 টন কাগজ সরবরাহ করাও শেষ। বাকি 736 টন দেয়া হবে জানুয়ারির মধ্যে। সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল্প আমদানি করতে হয়, এটা একটা লং প্রসিডিওর। তো এবার আমি আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় 6 মাসের মতো লেগে যায়, এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না। তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু, নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না। 2025-26 অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা 3500 টন। এর মধ্যে 914 টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন, যার বাজার মূল্য প্রায় 11 কোটি 11 লাখ টাকা। নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম। র মেটেরিয়াল, মেশিন, আমাদের সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে। আমরা ধাপে ধাপে কাগজগুলো বানানো শুরু করছি। হলুদ, গ্রিন, লাল, সবুজ 4টা কালারের কাগজ তৈরি হয় এখানে। আমাদের এখানে আমরা পুরাতন মেল, তারপরে নির্বাচনের কাগজ আমরা তৈরি করতেছি, এবং 2-3 মাসের দিতে আর অলমোস্ট আমাদের কার্যক্রমটা শেষ দিকেই। ইনশাআল্লাহ আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে আমাদের এটা অর্ডারটা সম্পন্ন করা যাবে।
1953 সালে 68 একর জায়গার উপর কারখানা এবং 431 একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা এবং পরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এর সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইউএনটিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে তা জানানো হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, পে কমিশন নিয়ে তিনি বলেন এটি জটিল বিষয়, এ নিয়ে ক্ষোভের কিছু নেই, এর সাথে অনেক অর্থ সংস্থানের বিষয় আছে, এসব কিছুর ফ্রেমওয়ার্ক নিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আরও জানান, বন্দরে অন্যের পুরনো গাড়ি আটকে আছে, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করার কথা বলা হয়েছে। বাইরে বিক্রি করলে এসব পরিবেশের জন্য ক্ষতিকর হবে বলেও জানান তিনি। এখন যদি মনে করে যে পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স এবং মতামতের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদনের শুনানি 25 নভেম্বর ধার্য করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানি করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন। পরে রিট খারিজ করে হাইকোর্টে বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। নেতাকে দল থেকে অব্যাহতি দেয়ায় একযোগে 5 শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। প্রায় 4 বছর আগে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছিল খুলনাবাসী। বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। এবার নির্বাচনে তার উপরই আস্থা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পদে না থেকেও মনোনয়ন পাওয়াকে আদর্শের জয় হিসেবেই দেখছেন মঞ্জু। রাজনীতিতে তার উত্থান পতন, সুখ দুঃখ পাওয়া না পাওয়া এবং আগামীর বাংলাদেশ নিয়ে খোলামেলা আলাপ করেছেন টিম যমুনার সাথে। পেশি বা অর্থশক্তি নয়, রাজনীতিতে আদর্শই শক্তিশালী, তা আবারও প্রমাণ করলেন খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। 4 বছর আগে দলীয় পদ হারালেও দলের প্রতি আনুগত্যে টলেননি একদিনও। সেই নিষ্ঠারই পুরস্কার পেয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। 2021 সালের ডিসেম্বরে বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মঞ্জুকে অব্যাহতি দেয় দল। এতে রীতিমতো হতবাক হয়ে যান তিনি সহ তার কর্মী সমর্থকরা। প্রতিবাদে 526 জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন, যা দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা। ভুল ইনফরমেশনের ভিত্তি করেই একটা গ্রুপ তারা এই কাজটি করেছে। যখনই আমাদেরকে বাদ দিয়ে কমিটি করা হলো, আমাদের মনটা ভেঙে গিয়েছিল যে দলের জন্য 45 বছর কাজ করেছি, সেই দল কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাদেরকে বাদ দিয়ে দিল। আবার আশাহত হই না এই জন্য যে দল সঠিক মূল্যায়ন করবেই। 1979 সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা এই নেতা 4 দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। দীর্ঘ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2008 সালে ধানের শীষ প্রতীকে খুলনা 2 আসনে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। জনপ্রিয়তাটাকে রক্ষা করা, ইমেজ রক্ষা করে একটা বিভাগীয় শহরের লিডারশিপে থাকা, এটা এত সহজ না। লোভ লালসার ঊর্ধ্বে থেকে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার না করে বিভিন্ন দুর্যোগের সময় দলকে রক্ষা করে, কর্মী রক্ষা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেই ধারাটাকে আমরা চালু করেছি।
দীর্ঘ প্রায় 4 বছর পর গত 2 নভেম্বর হঠাৎই ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা 2 আসনে মনোনয়ন দেওয়ার কথা জানান। এরপর সব কষ্ট ভুলে গেছেন তৃণমূলের এই নেতা। যে ফোনের অপেক্ষায় ছিলাম, সে প্রত্যাশিত ফোন যখন এলো, তখন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম আল্লাহ আমাদের উপর রহমত জারি করেছেন এবং ভারতীয় চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিয়েছি যে আপনি আমাদেরকে খুঁজে বের করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে বিজয়ী করবে, এমনটাই প্রত্যাশা খুলনার এই জনপ্রিয় নেতার। সরকার বলছেন। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। আগামী নির্বাচনে গাজীপুরের 6টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার, স্টেশন রোড, কলেজ গেট, চেরাগালি সহ বিভিন্ন পয়েন্টে রাস্তার 2 পাশে বিক্ষোভ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালক। বিক্ষোভকারীরা বলেন, সম্প্রতি গাজীপুর 2 আসন থেকে বোর্ডবাজার, পুবাইল, টঙ্গী ও বড়বাড়িকে আলাদা করা হয়। এরপর সেই এলাকাগুলো নিয়ে গাজীপুর 6 আসন গঠন করে নির্বাচন কমিশন। এই ঘটনায় জামায়াতের এক প্রার্থী আদালতে রিট করলে নতুন আসনটি বাতিল করেন আদালত। প্রায় 1 ঘন্টার বিক্ষোভের পরে জনভোগান্তির কথা মাথায় রেখে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। 6.5 লক্ষ ভোটারকে সম্মান করেন এবং যেই রায় দিয়েছেন সেই রায় প্রত্যাহার করেন। ফ্যাসিস্টের পেদাত্তা কোনো অবস্থাতে হাই করে থাকতে পারবে না। বিগত 50 বছরের ইতিহাস সে ভঙ্গ করেছে একটি বিতর্কিত রায় দিয়ে। এই রায়টি আমরা মানি না। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হয় সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় শুটারদের ভাড়া করেন মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। মামুন হত্যার ঘটনায় 5 জনকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। এই হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। ডিবি বলছে, এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। গোয়েন্দারা বলছে, কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক এবং রবিন। তারা সহ হত্যায় জড়িত শামীম, ইউসুফ ও রুবেল হত্যার সঙ্গে জড়িত। এদিকে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে বেশ কিছু অপকর্ম করেছে, তাদের বিষয়েও ডিবি তৎপর আছে বলে দাবি তাদের। গেল সোমবার বেলা 11টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে হত্যা মিশন শেষ করে দ্রুত পালিয়ে যায় তারা। তারা মামুনকে হত্যা করবে, তখন রবিন ফারুকের রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী গত 10/11/2025 তারিখে সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সীমান্তবর্তী আমির খা কুড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রতন মিয়ার বাড়ি থেকে চিৎকার শুনে সেখানে যায় প্রতিবেশীরা। এ সময় সেখানে রতন ও তার 7 বছরের মেয়ে নুরিয়া আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রতনের স্ত্রী জুলেখা আক্তারকে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ 2টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 2 জনের গলা কাটা ছিল এবং সেখান থেকে আমরা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি, যে হত্যাকাণ্ডে ব্যবহৃত। সম্ভবত পারিবারিক বিরোধের কারণে ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা, এবং আমরা আনুষঙ্গিক বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 3.5 মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ 2 শিশু সারিনা জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে 2 শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 2 শিশুর মধ্যে সায়রা 30% এবং সায়মা 15% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 33 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আহত 57 জন এই ইনস্টিটিউট থেকে
চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন 20 জন। ডাক্তার, নার্স ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট, ওনাদের আর অবদানের তুলনা নাই। তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা, সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। নেত্রকোনায় পতিত সরকারের দেয়া জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করে দেয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন এসব ঘরের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় হওয়ার পর ঘর পেয়েছেন প্রভাবশালীরা, তাই তারা ঘরে উঠছেন না। উদ্বোধনের পর থেকেই খালি পড়ে আছে শতকরা 60-70 ভাগ ঘর। কোনো কোনো স্থানে বিক্রি করে দেয়া হচ্ছে বরাদ্দ পাওয়া ঘর। পড়ে থাকা এসব ঘরের বরাদ্দ চান প্রকৃত ভূমিহীন মানুষ। বিষয়টির খোঁজ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করে উপকারভোগীদের মাঝে বিতরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে ঘরটি হওয়ার কথা ছিল অসহায়দের আশ্রয়, সেখানে জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর টাকার প্রভাব। যাদের জমি আছে, ঘর নেই, এমন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। প্রকল্পের আওতায় নেত্রকোনার খালিয়াঝুরির হেমনগর কান্দায় 2022 সালে নির্মাণ করা হয় 350টি ঘর। 2023-এ হস্তান্তর করা হলেও মাত্র 95টি বাদে বাকি সব ঘর এখন তালাবদ্ধ। স্থানীয়দের অভিযোগ, আশ্রয়হীনদের দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ঘরই বরাদ্দ পায় তৎকালীন প্রভাবশালীরা। প্রয়োজন না থাকায় এখন বিক্রিও শুরু করেছে তারা। 60,000, 65,000, এই 1 লাখ এরকম বিক্রি করতেছে। কিন্তু যারা বাড়ি ঘর বেশি আছে, মানে সুখ সুবিধা, ওরার ঘর দর বিক্রি করে যাইতেছে। কিছু বেশি কিনে হইতাছে, কিছু মানুষের দহলেও আছে, কিছু কেউ হামাইছে থাকতেছে এইভাবে। শুধু হেমনগর কান্দাই নয়, জেলার বেশিরভাগ আশ্রয়ণ প্রকল্পেরই একই অবস্থা। ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর। নির্মাণের কয়েক বছরের মাথায়ই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও করছেন বসবাসকারীরা। অনেক ঘর আছে বৃষ্টি পরে, জানালা খুলে জায়গা, দরজা খুলে জায়গা, এটা মেরামত করছে না। তো আর লড়ার লাগে ঘুমাইতে পারি না, বয়ে উঠতো রে ঘুমাতে কেলা ফায়া। এভাবে ঘর দিল আর একটা ভালো নাই, এই সাইডও ভালো নাই, এই সাইডও ভালো নাই। চাইরানা মানুষ এখানে এরকম আছে যাদের বাড়ি ঘর আছে, গরু বাছুর ক্ষেত করি, 500 মন 100 মন ধানও আছে তাদের বাড়ি ঘরে, কিন্তু তারাও ওই রুম পাইছে। কিন্তু পায়ে আমরা মতন গরিব, আমরা তো স্যার যখন আমরা টোকেন পাইছি তখনই আমরা আয় পড়ছি, ওনারা পর্যন্ত এখনো আসেই না। স্থানীয়দের দাবি, নতুন তালিকা বানিয়ে প্রকৃত উপকারভোগীদের দেয়া হোক এসব ঘর। একটা স্কুলও পাইলাম না, ঘরের মতো পাইলাম না, জায়গা মতো কোনো ভাব নাই স্যার। মূল সমস্যা হয়েছে গিয়া যারা বাড়ি ঘর আছে এই হারাই তো ঘর দিছে বেশি, যে কারণে তাহা না। খালি পড়ে থাকা ঘরের তালিকা নতুন করে প্রণয়নের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। অনেক জায়গায় আশ্রয়নের ঘরে যাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল তারা নিজেরা থাকে না, অন্যত্র থাকে। অনেক ঘর ফাঁকা পড়ে আছে এবং অনেক ঘর এমনও শোনা গেছে যে বিক্রি করে দিয়ে চলে গেছে। এটা বিক্রি করা বা হস্তান্তর করার কোনো রকমের কোনো আইনগত সুযোগ নেই। যেগুলো ফাঁকা আছে, দীর্ঘদিন কেউ থাকে না, তাদের বরাদ্দ বাতিল করে অন্য যারা আশ্রয়হীন আছে, ভূমিহীন আছে, তাদেরকে সেখানে পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। পেহেলগাম হামলার বছর পূর্ণ হওয়ার দিনই দিল্লির লালকেল্লায় হামলার পরিকল্পনা ছিল সন্দেহভাজনদের। জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন ফরিদাবাদ থেকে আটক দিল্লি ব্লাস্টের অন্যতম সন্দেহভাজন ডক্টর মুজাম্মেল। জানান, দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালক ডক্টর ওমরের সাথে লালকেল্লা এলাকার রেকিও করছিলেন তারা। দীপাবলিতে জনবহুল স্থানে হামলার পরিকল্পনাও ছিল তাদের। সূত্রের বরাতে চাঞ্চল্যকর এমন দাবি করেছে এনডিটিভি। সাদা রঙের হুন্দাই i20 গাড়িতে দিল্লির লালকেল্লা এলাকায় ঢুকেছিল সন্দেহভাজন হামলাকারী ডক্টর উমর নাবি। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী।
তদন্ত সাপেক্ষে পুলিশ বলছে হামলার আগে প্রায় 11 দিন ধরে হরিয়ানার ফরিদাবাদ জেলার আলফালা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পার্ক করা ছিল গাড়িটি। ঘটনার দিন সকালে ক্যাম্পাস থেকে গাড়িটি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ওমর। দুপুর 3:30 নাগাদ লালকেল্লা এলাকায় প্রবেশের পর সন্ধ্যা পর্যন্ত সেখানেই পার্ক করে রেখেছিলেন গাড়িটি। সে সময় গাড়িতে বসে দুই সহযোগী ডাক্তার মোজাম্মেল শাকিল আর ডাক্তার আদিল রাথেরকে গ্রেপ্তারের খবর গুগল সার্চ করেন তিনি। ফরিদাবাদে বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন অন্যতম প্রধান সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল। বলেছেন আগামী 26 জানুয়ারিতেই হামলার পরিকল্পনা ছিল তাদের। এ উদ্দেশ্যে দিল্লির লালকেল্লা এলাকায় রেকি করেছিলেন তিনি ও ওমর। এছাড়া দীপাবলির সময়েও জনবহুল কোনো এলাকায় হামলার টার্গেট ছিল তাদের। বার্তা সংস্থা পিটিআইকে এসব তথ্য জানিয়েছেন তদন্তে জড়িত পুলিশের এক কর্মকর্তা, তবে নাম প্রকাশ করেননি তিনি। হামলার পরিকল্পনা আর নিজেদের মধ্যে সমন্বয় করতে গোপন চ্যানেল ব্যবহার করত দলটি। সামাজিক আর বিভিন্ন দাতব্য সংস্থার আড়ালে পাঠানো হতো অর্থসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম। এসব সংগঠনের মাধ্যমেই চরমপন্থী আদর্শ প্রচার করত তারা। এ ঘটনার পর ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে জম্মু কাশ্মীরে নিষিদ্ধ সংগঠন জামাতি ইসলামী সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। তল্লাশি চালানো হয়েছে 200-রও অধিক বাড়িতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পাকিস্তানের একের পর এক সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার অভিযোগ, তালেবান সরকারের মদদেই পাকিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। এ সময় ভারতকেও হুঁশিয়ারি দিয়ে খাজা আসিফ বলেন, তার দেশে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে আত্মঘাতী হামলার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার প্রাণ গেছে অন্তত 12 জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এছাড়া দেশটির সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজেও হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। বিহারে আবারও বাজিমাত করতে যাচ্ছে নীতিশ বিজেপির জোট। বুথ ফেরত জরিপ বলছে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এনডিএ। তাই ধারণা করা হচ্ছে আবারও রাজ্যটির চাবি উঠতে পারে ক্ষমতাসীন জোটের হাতে। এবারে 7 দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। ব্যালটের মাধ্যমে রায় জানিয়েছেন প্রায় 7.5 কোটি বাসিন্দা, অর্থাৎ ভোটার উপস্থিতি ছিল প্রায় 67%, যা 1951 সালের পর থেকে সবচেয়ে বেশি। নির্বাচনের 2 ধাপ মিলিয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। অন্যদিকে পুরুষ ভোটার ছিল 62.8%। বিহার বিধানসভার 243 আসনের মধ্যে 122টিতেও জয়লাভ করলেই গঠন করা যাবে সরকার। শুক্রবার ঘোষণা করা হবে নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল। ফিল্মের স্টাইলে পুলিশের চোখে ধুলো দিয়ে মেক্সিকোতে পালালো মহিলা চোর। 150 মাইল ধাওয়া করেও ধরতে পারেনি তাকে। সোমবার ভেঞ্চুরা কাউন্টির থেকে একটি মিনি ভ্যান চুরি করে 29 বছর বয়সী অ্যালিসা উইলসন সাথে চুরি হওয়া যানটির খোঁজে নামে পুলিশ। মিনি ভ্যানটির অবস্থান শনাক্ত করে তারা, কিন্তু চুরি হওয়ার গাড়িটি উদ্ধার করতে গেলেই পালিয়ে যাবার চেষ্টা করে চোর। শুরু হয় সিনেমার মতো চোর পুলিশের ধাওয়া, যা ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি প্রধান সড়ক দিয়ে চলতে থাকে। চোর ধরতে গিয়ে নাকানি চোবানি খেতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। নানা কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয় তারা। চোর পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে যায় মেক্সিকোতে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অবধি তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।